শুনুন, এমপি মশাই এত সহজে টাকা দিতে রাজি হবেন না। টাকার মায়া করতে শিখুন, এত উদার হতে হবে না। অনুভব মুচকি হেসে বলল। বা, এখন থেকে বউয়ের দায়িত্ব শুরু করে দিয়েছ? ইচ্ছে কিছু না বলে মুখ ভেঙচি দিল। ওহি জুতা লুকাতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেল। চোখ মুখ কুচকে বলল, কেডে? তোর ভাইয়ের দুলা ভাই। ওহি সাথে সাথে চোখ দেখল। রঙ্গন দাঁড়িয়ে আছে, অবাক হয়ে বলল, আজকেও আপনি এসেছেন? সে কথার উত্তর না দিয়ে বলল, জুতা চুরি করে টাকা নেবে? ওহি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে রঙ্গন বলল, বা, বেশ ভালো বুদ্ধি। তবে আমার বেলায় তোর বোনদের বলে দিস, জুতা চুরি করেও লাভ নেই। আমি আরেকটা জুতা কিনে নিব, তবুও টাকা দিব না। খাটাস লোক একটা। তোরই। ওহি যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। অনুভব জুতো নিয়ে মিছেমিছি কিছু তর্ক করার চেষ্টা করলো। সবাই বেশ হাসি তামাশাতে মেতে উঠল। রঙ্গন চলে যাওয়ার আগেই ইচ্ছের হাতে গহনার সেট ধরিয়ে দিল। ইচ্ছে অনুভবের দিকে তাকাতে সে নিতে ইশারা করলো। এভাবেই কেটে গেল অনেকটা সময়। রাত হয়ে গেছে অনেক আগেই। এবার বিদায়ের পালা, কিন্তু একই বাড়িতে বিয়ে হওয়াতে সেটা আর হলো না। ওই স্টেজ থেকে ইচ্ছেকে নামিয়ে নিয়ে অনুভবের রুমে বুঝিয়ে সুঝিয়ে ঢুকে লক করে দিল। ইচ্ছে রুমে ঢুকতে রজনীগন্ধা আর গোলাপের সুবাস পেল। চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনুভব রুমে আসবে এমন সময় বিচ্ছু বাহিনীর দল আবারও উঠে দাঁড়ালো। তা দেখে এবার হুমকি দিয়ে বলল, বড় ভাই তোদের আরেকটু বাকনামি করলে একটারও দাঁত থাকবে না। ব্যাস, সবাই দৌড়। কেউ আর পিছু ঘুরে চাইল না। দরজায় খটখট শব্দে ইচ্ছে ঝটপট এক হাত ঘোমটা দিয়ে বিছানার উপর বসে পড়ল। অনুভব ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই ইচ্ছে তাকে সালাম দিল। অনুভব উত্তর নিয়ে না তাকিয়ে বলল, শাড়ি চেঞ্জ করে অজু করে এসো, দুই রাকাত নফল নামাজ পড়ে নেই। তবে তার বলার আগে ইচ্ছে শাড়ি পাল্টে বসে আছে। ইচ্ছে বেশ নরম সুরে বলল, উজু করেছি, চলুন নামাজ পড়ে নিই। অনুভব বাড়তি কিছু বলল না। নামাজ শেষ করতেই ইচ্ছে গিয়ে বিছানায় বসে পড়ল। অনুভব আলমারি থেকে কাবিনের টাকা বের করে এনে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার প্রাপ্য। ইচ্ছে কিছু না বলে নিয়ে রেখে দিল। অনুভব মুচকি হেসে বলল, বড্ড ক্লান্ত দেখাচ্ছে, ঘুমিয়ে পড়ো। ইচ্ছে শুয়ে পড়ল। একটু মন খারাপ হলো তার। ভেবেছিল আজকে গল্প করে কাটাবে, তার হলো না। অন্য পাশে ঘুরে শুয়ে পড়ল। বেশ কিছু সময় পর হুট করে অনুভব তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, শোনো মেয়ে, তোমার এমপি মশাই তোমার রাগ বোঝে, দুঃখ বোঝে, আবার ভালোবাসে। রঙ্গন বাসায় ফিরে আবারও সিগারেট নিয়ে বসলো। তার মন বলছে সে মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। সে চেয়েছিল ওহি তার প্রেমে কষ্ট পাক। এখন যখন মেয়েটা সত্যি সত্যি তার প্রেমে পড়েছে, তখন আর চাচ্ছে না সে কষ্ট পাক। নিজের মন মস্তিষ্কের সাথে নিজে লড়াই করছে। সে তো ওহিকে পটাতে চেয়েছিল, অনুভবকে কষ্ট দিতে। তাহলে এখন কেন এত ভাবছে ইচ্ছের জন্য? না, আসল কারণ হচ্ছে সে যে কারণে এতদিন অনুভবকে ভুল বুঝে এসেছে, সে কাজ অনুভব করেনি। ওহির মায়াবী চেহারাটা মুখের সামনে ভেসে আসতেই মনের মধ্যে উত্থাল পাত্তাল শুরু হয়ে যাচ্ছে। নিজে নিজেকে শুধালো, তুই কি আহিকে ভালোবাসিস? মুখে মুখে বলল না, কিন্তু মন বলছে অন্য কিছু। স্বীকার করতে চাইল না। গায়ে জড়ানো পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারল। হাত দুটো দিয়ে চুল টানতে শুরু করলো। মুহূর্তেই পরিপাটি চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেল। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো ওহির থেকে মাপ চাইবে। ওই সবে ফ্রেশ হয়ে রুমে এসেছে। ক্লান্ত শরীর নিয়ে গা এলিয়ে দিতেই ঘুম এসে হানা দিল, কিন্তু তা স্থায়ী হওয়ার আগেই ফোনে রিংটনে উধাও হয়ে গেল। বিরক্ত নিয়ে ফোন হাতে নিয়ে দেখলো রঙ্গন। কানে ধরে বলল, এত রাতে কিছু বলবেন? রঙ্গন যা সাজিয়েছিল সব গুলিয়ে ফেললো। বলল, কি করছিস? কাবাডি খেলছি, খেলবেন? এত রাতে কেউ কাবাডি খেলে? খেলা না তো, তাহলে বলছেন কেন? রঙ্গন একটু চুপ থেকে বলল, ভালো লাগছে না, তোকে আমি আর বিরক্ত করবো না। ওই একটু অবাক হলো। সাধারণত রঙ্গন তার খারাপ লাগা কখনোই শেয়ার করে না। আজকে হঠাৎ? কেন, কি হয়েছে? মন খারাপ? আমি তখন রিপ্লাই করিনি জন্য। আসলে তখন অনেক মানুষজন ছিল তো, তাই। না, সেই জন্য নয়, তোকে আমি কিছু বলতে চাই। এভাবে কেন কথা বলছেন? রঙ্গন একদমই বলল, শোন, অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, তোকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। তোর কণ্ঠ একদিন না শুনলে পাগল পাগল লাগে।
আমার অগোছালো জীবন তোর মতো গোছালো কাউকে বড্ড প্রয়োজন। দূর থেকে তোকে জ্বালিয়ে শান্তি পাচ্ছি না, তোকে পার্মানেন্টলি জ্বালানোর সুযোগটা চাইছি, দিবি? ওহির গলা শুকিয়ে গেছে, কোনো উত্তর করতে পারল না। চট করে ফোন কেটে রেখে দিল। হুট করে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রঙ্গন ফ্লোরে বসে পড়ল। সে পারেনি অহিকে কষ্ট দিতে। এত ভালো মেয়েকে কষ্ট দেওয়া যায়, কিন্তু তার পরিবার এই নরকে এসে ওহিকে আনবে না, তাকে নিয়ে দূরে থাকবে। সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে গান ধরল। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা, হাসির বিনিময়ে চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। ইস্তিয়াক পাঠান সবে বাড়ি ফিরেছে। রঙ্গনের ঘর থেকে গুনগুন শব্দ শুনে এগিয়ে আসলো, কিন্তু দরজা অব্দি যাওয়ার আগে কেউ এসে তার সামনে দাঁড়ালো। ঘুমাসনি তুই? না, ঘুম আসছিল না। রঙ্গন কখন এসেছে? অঙ্কন তার ছেলের হাসি হেসে বলল, পালিত পুত্রর না হয় খবর রাখার সময় নেই। নিজের পুত্র যে আজ দুদিন ধরে বাসায় এসেছে তাও জানেন না? ইস্তিয়াক পাঠান কড়া চোখে তাকিয়ে বললেন, খবর দিলে তো পাবো। এখন সরো, ওর সাথে আমার কথা আছে। আপনার মা আর ফুফি কারের শরীরে ভালো নেই। এত রাতে চিৎকার চেঁচামেচি করে তাদেরকে না জাগানোই ভালো করছি। ইস্তিয়াক পাঠান রঙ্গনের রুমের দরজার দিকে একবার তাকিয়ে চলে গেল। অঙ্কন কিছু একটা ভেবে দরজায় টোকা দিল। দরজা খোলা। অঙ্কন ভেতরে গিয়ে দেখল রঙ্গন নিচে বসে আছে। কিছু না বলে তার পাশে বসে পড়ল। রঙ্গন কিছু বলল না, তাই নিজে থেকেই বলল, তুই কি সত্যি মেয়েটাকে ভালোবাসিস? রঙ্গন উত্তর না দিয়ে চুপ করে রইল। অঙ্কন আবারও বলল, বাবা তার কথা জেনে গিয়েছে, হয় তাকে অতি দ্রুত বিয়ে করবি, নয়তো খুব তাড়াতাড়ি সব শেষ করবি। আমাদের বোনটাকে তো কখনো দেখিনি, তাই বলে অন্যের বোনের। রঙ্গন এবার ফিরে তাকালো। তার নজর দেখে অঙ্কন আবার বলল, তুই আমায় ভাই মানিস বা না মানিস, তোরা আমার ভাই বোন। মা তোদের দেখে বলে গেছে আমায়, তবু আমি কিছুই করতে পারিনি। বড্ড আফসোস হয় জানিস। চলে যাও। অঙ্কন দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তার জীবনের দীর্ঘশ্বাসগুলো বোধহয় শেষ হওয়ার নয়। অনুভব এভাবে জড়িয়ে ধরে ইচ্ছের প্রাণ যা যে অবস্থা। হুট করে উঠে পড়ল, সাথে সাথে অনুভবও উঠে বসলো। কি সমস্যা? আমার কেউ ধরলে ঘুম আসে না আমার। অবাক হয়ে জিজ্ঞেস করলো। অনুভব কিছু সময় চেয়ে শুয়ে বলল, ঠিক আছে, আজকে ঘুমিয়ে পড়ো, তবে অভ্যাস করে নিও। তবে আমার কিন্তু শোয়া খারাপ, আপনার কোথাও লেগে গেলে কিন্তু দোষ নেই। আচ্ছা। সকালে অনুভবের ঘুম ভাঙতে দেখলো ইচ্ছে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নড়াচড়াও করলো না। কিছু সময় তাকিয়ে রইল। মনে মনে বলল, পাগলি একটা। হাত দিয়ে মাথার চুলগুলো এলমেলো করে দিবে, এমন সময় হুট করে তার ফোনটা বেজে উঠল। কোনো মতে ইচ্ছেকে ছাড়িয়ে উঠে বসলো। বালিশের নিচ থেকে ফোনটা বের করতে দেখলো চয়ন কল করেছে। ফোনটা রিসিভ করতেই বলল, অনেকটা কাজমাজি করেই বলল কথাগুলো। যদিও আজকে ফোন দেওয়ার তার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ছাড়ি খাবে এজন্য অনেক ভেবে চিনতে দিয়েছে। অনুভব সাথে সাথে ঘড়ি দেখে ধমকে বলল, এত পরে কল দিয়েছিস কেন? আর একটু আগে দিতে পারিস না? নিচে গাড়িতে অপেক্ষা কর, আমি আসছি। ফোন রেখে ইচ্ছের দিকে তাকালো। কি সুন্দর ঘুমাচ্ছে। জাগাতে ইচ্ছে হলো না, তাই চট করে একটা কাগজে কিছু একটা লিখে পাশে রেখে দিল। অতঃপর আলমারি থেকে কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রেডি হয়ে তাড়াহুড়ো করে নিচে নামলো। অনিমা বেগম খাবার টেবিলে রাখছিলেন। অনুভবকে এভাবে নামতে দেখে বললেন, কিরে, কোথায় যাচ্ছিস? মিটিং আছে মা। অনিমা বেগম আর কিছু বললেন না। তিনি জানেন কোনো কথা বলে লাভ নেই। দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে লেগে পড়লেন। ড্রাইভার না আসে চয়ন নিজেই ড্রাইভ করতে বসলো। অতি দ্রুত যাওয়ার তারাই 25 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে আসলো অফিসে। গাড়ি থামতেই অনুভব ভেতরে দৌড় দিল। চয়ন গাড়ি পার্কিং করার জন্য রয়ে গেল। এক পাশে নিয়ে গিয়ে গাড়ি রাখতেই কেউ বলে উঠল, চোখ কোথায় নিয়ে গাড়ি চালান?
চয়ন অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো একটা মেয়ে কাদার পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো না বিষয়টা, তাই জিজ্ঞেস করলো। মেয়েটি গেটের সামনে রাস্তার আঙ্গুল দিয়ে দেখালো। শেষ রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, গেটের সামনে রাস্তাটুকু একটু দাবা হওয়ায় পানি জমেছে। এবার বুঝলো কি হয়েছে, নত স্বীকার করে বলল। সরি আপু, আসলে একটু তাড়া থাকা খেয়াল করিনি। মেয়েটি আরো তেতে গিয়ে বলল। সরি মানে কিসের সরি? আপনি আমার সাথে কথা বলার জন্য এইসব করছেন? চয়ন কিছুটা বিব্রত হলো, বলল। ভুল করছেন, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট নই। মেয়েটি অপমানিত বোধ করলো, এতে আরো রেগে গেল। আশেপাশে কিছু খুঁজতে লাগলো, সামনে একটা বালতি দেখতে পেল। সেটা নিয়ে এগিয়ে গিয়ে ময়লা জমা পানি এনে চয়নের গায়ে ঢেলে দিল। এমন কিছু করবে চয়ন ভাবতে পারেনি। শার্ট ছাড়তে ছাড়তে বলল। এটা কি করলেন আপু? মেয়েটি রাগ যেন কমছে না, এখনো চয়নের এত ভালো ব্যবহার মেনে নিতে পারল না, বলল। ভদ্র সাজার নাটক করছেন? শোন মীরা, এইসব নাটক খুব ভালো করে বুঝতে পারি। চয়ন শান্তশিষ্ট ছেলে, ঝামেলার মধ্যে থাকতে পছন্দ করে না, কিন্তু এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছে না। মনে মনে অনুভবকে ডাকছে, কিন্তু সে যে এখন আসবে না, মিটিংয়ে ঢুকে পড়েছে তাও জানে। কিছু সময় চুপ থেকে বলল। আচ্ছা আপু, আপনিই বলুন, আমি এখন কি করতে পারি? কখন থেকে আপু ডাকছিল? আমি তোর কোন কালের আপু? শোন, অতিভক্তি চোরের লক্ষণ। দেখুন শব্দ সামার, এভাবে গাড়ি চালানোটা আমার ঠিক হয়নি, দুঃখিত। দেরি হয়ে যাচ্ছে আমার, আসছি। চয়নে চলে যাওয়ার দিকে মীরা অবাক চোখে তাকিয়ে রইল। সে একটু ঝগড়টে স্বভাবের, সামান্য কিছু হলেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটা তার অভ্যাস। মনে মনে ভাবলো মীরা। এই ছেলে কি কাস্টমার কেয়ারের কাজ করে নাকি? কি জানি, হতে পারে। মিটিং শেষ হতে হতে অনুভব বেরিয়ে পড়লো। চয়ন বাহিরে বসেছিল। 1.5 ঘন্টার ব্যবধানে কাপড় চেঞ্জ দেখে প্রশ্ন করলো। কি করে তোর? অনুভব মির্জা। কথা শেষ করার আগে কেউ ডাক দিল। অনুভব পেছনে ফিরে দেখলো ইস্তিয়াক পাঠান দাঁড়িয়ে আছে। মুচকি হেসে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইস্তিয়াক পাঠান উত্তর করলো না, গম্ভীর কণ্ঠে বললেন। শোনো, তোমার বোনকে আমার ছেলে থেকে দূরে রাখবে। আমি চাই না কোনো মেয়ে তার জীবনে আসুক। আপনি ডাক্তার দেখান আঙ্কেল। অনুভবের জবাব। ইস্তিয়াক পাঠান রেগে বললেন। ভালোভাবে কথা না শুনলে আমাকে অন্য পথ দেখতে হবে। অনুভব গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল। শুনুন ইশতিয়াক পাঠান, আমার বোনের গায়ে ফুলের টোকা পড়লেও আপনাকে কি করব নিজে জানেন না। অনুভব মির্জা যেমন ভালো, তেমন প্রয়োজনে খারাপ হতে সময় লাগবে না, জানেন তো? রাজনীতিবিদদের দুটো রূপ। তোমাকে আমি দেখে নিব। আমার একটা ছবি তুলে দিব নাকি? ইস্তিয়াক পাঠান কথায় না পেরে চলে গেল। অনুভব বাড়ি আসতেই দেখলো সবাই কাজে ব্যস্ত। ইচ্ছে রুমে নেই। ফ্রেশ হয়ে এসে বিছানায় টান হয়ে শুয়ে পড়তে দেখলো রঙ্গন তাকে মেসেজ পাঠিয়েছে। তোর বোনকে আমি বিয়ে করতে যাচ্ছি, তোর কি মতামত? কোনো মত নেই। রঙ্গন ইমোশনালি হয়ে লিখলো। তোর বোনটাকে আমায় দিবি দোস্ত, তাকে আমি কখনো কষ্ট দিব না, ভালো রাখবো, ভালোবাসবো, দূরে চলে যাব তাকে নিয়ে, কোনো কালো ছায়া পড়তে দিব না। অনুভব নিজেও লিখলো। কোনো বেকারের হাতে আমার বোন দিব না। হাতে না দিস, কোলে দিস। তারপর চিনিস, বাজে কথা বন্ধ কর। আমি কি করে বুঝবো তোর কাছে আমার বোন ভালো থাকবে? কিছু করে দেখা। রঙ্গন কিছু একটা ভাবলো, তাকে এখন সাহায্য করতে পারে একমাত্র ইচ্ছে। একসাথে 2 কাজ করতে হবে বলল। আমার বোনটার সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? তার মুখে সত্যিকার্যের ভাই ডাক শোনা যে আমার স্বপ্ন, কেউ জানতে পারবে না। তুই ইচ্ছেকে নিষেধ করে দিবি কাউকে বলতে, শুধু আমরা 3 জন জানবো, প্লিজ। ভেবে দেখবো। রঙ্গন ফোন রেখে মুচকি হেসে বলল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এবার বউ আর বোন দুটোই আমার হবে শালা। তারপরে শোধ তুলবো, দেখিস আমাকে ঝাড়ি মারা। হুম। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভবের কর্মকাণ্ড দেখছিল। কত বড় সাহস, বউ সামনে দাঁড়িয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে মেসেজ করছে। একে তো সকালে বলে যায়নি, 2 বাড়ি এসে তাকে একবারও ডাকলো না। অনেকটা সময় মুখ গোমরা করে দরজায় দাঁড়িয়ে রইল। এদিকে ইচ্ছে রাগ ভাঙানো তো দূর, সে খেয়ালই করেনি তার বউ রেগে আছে। এর শোধ যদি না তুলতে পারি তাহলে আমার নামও ইচ্ছে নয়। মনে মনে বিড়বিড় করলো ইচ্ছে। অতঃপর রুম থেকে বেরিয়ে পড়ল। দুপুরে খাবার খেতে বের হয়ে ইচ্ছের সাথে দেখা হলো অনুভবের।
যদিও সকালের খাবারটাও তার পেটে পড়েনি। অফিস থেকে ফিরে ল্যাপটপে কিছু কাজ করতে বসেছিল, কিন্তু অদ্ভুত বিষয়, ইচ্ছে একবারও রুমে আসলো না। কয়েকবার ডাক দিতে চেয়েও পারেনি। বাড়ি ভর্তি মানুষ, সবাই কি মনে করবে, তাই আর ডাকেনি। অনুভব চেয়ার টেনে বসতেই অনিমা বেগম ইচ্ছেকেও তার পাশে বসিয়ে দিলেন। আকলিমা বেগম পাতে খাবার দিতে বললেন, অনুবেটা এসব কি শুনছি? তুমি সকাল সকাল নতুন বউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছো, আবার বাড়ি ফিরে একবারও তার খবর নিলে না। তুমি কি তোমার কাকামণির মতন হয়ে যাচ্ছ? এটা কি ঠিক বলো? অনুভব এবার পাশের চেয়ারে বসা ইচ্ছের দিকে ভালোভাবে তাকালো। ইচ্ছে মুখ গোমরা করে অন্য দিকে মুখ চেয়ে আছে, ভুলেও তার দিকে তাকাচ্ছে না। অনুভব রাগ করার কারণ বুঝলো, নিশ্চয়ই চিরকুটটা সে পায়নি। তবে এখন সবার সামনে নিজের দোষ স্বীকার করে বলল, এমন ভুল হয়েছে কাকিমণি, আর হবে না। আকলিমা বেগম খুশি হয়ে গেলেন। ইচ্ছে তবু মুখ গোমরা করে রইল। আনোয়ারা বেগম আর শফিক সাহেব মিটমিটিয়ে হাসছিলেন। তাদের পারিবারিক বিষয়ে তারা কথা বলবে না, তবে মনে মনে দুজনেই বেশ খুশি হলেন। একটু পরে আবির, আরিয়া, ওহি, জিনিয়া, জিহান একসাথে এসে খেতে বসলো। সবাই খাচ্ছে, তবে ইচ্ছে খাবার নাড়াচাড় করছে কিন্তু খাচ্ছে না। তা দেখে অনুভব ফিসফিস করে বলল, খাবারের উপর রাগ করো না, ওদের তো দোষ নেই। ইচ্ছে তবুও রিয়াকশন দিল না। অনুভব বিরক্ত হলো, টেবিলের নিচ দিয়ে ইচ্ছের হাত চেপে ধরল। সাথে সাথে চমকে উঠল ইচ্ছে। খাবারের দিক থেকে চোখ সরিয়ে অনুভবের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ওভাবে তাকিয়ে লাভ নেই, চুপচাপ খাও। ইচ্ছেও আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, সবাই দেখবে, হাত ছাড়ুন। তাহলে চুপচাপ খাবার শেষ করে আমার সাথে রুমে যাবে। পারবো না মিয়া, আপনি হাত ধরেই রাখুন। অনুভব এবার নিজেই টাসকি খেয়ে তাকিয়ে রইল। কি মেয়েরে বাবা, বংশ ধরেই তেরা। হুট করেই শফিক সাহেব বললেন, এমপি মশাই, আমার সমস্যা হলে বলতে পারেন, আমরা সবাই টেবিল খালি করে দেব। তার কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই হাসতে শুরু করলো। তাদের কর্মকাণ্ড সবাই খেয়াল করেছে, কিন্তু সবাই না দেখার ভান করে এত সময় বসেছিল। ইচ্ছের আর খাওয়া হলো না। লজ্জে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। এক দৌড়ে চলে গেল। আসছি বলে আর পিছু পিছু অনুভব উঠে গেল। সবাই আরেক দফা হাসলো। অনুভব রুমে এসে দেখলো ইচ্ছে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে বসে আছে। মুচকি হেসে বলল, মুখ ঢেকে রেখেছো কেন? ইচ্ছে ওভাবে থেকেই বলল, সারা বাড়ি জুড়ে ফুলের সাজসজ্জা, ইচ্ছের পাচ্ছে এখন ভীষণ লজ্জা। অনুভব ইচ্ছের মুখ থেকে চাদর সরিয়ে বলল, তোমার লজ্জা আছে? ব্যাস, ইচ্ছে তেতে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, বউয়ের সাথে কথা বলতে হয় মিষ্টি মিষ্টি। ইচ্ছের চোখের সামনে আসা চুলগুলো ফুদিয়ে উড়িয়ে তার কবিতার সাথে তাল মিলিয়ে বলল, ওহির বাগানে ধরেছে ফুল, আমার হয়েছে মস্ত বড় ভুল। দুজনেই হেসে উঠল। অনুভব ইচ্ছে নাকের উপর একটা টোকা মারল। তার দেখা দেখি ইচ্ছেও মারল। বাহিরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুচকি হেসে চলে গেল ওহি। যাক, অবশেষে দুজন দুজনের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। একটু পরেই দুজনের আবার কড়ি খেলার জন্য ডাক পড়ল। সে খেলায় স্বেচ্ছায় হেরে গেল অনুভব। অতঃপর দুজনেই রেডি হতে চলল। বিকাল হতেই দলে দলে লোকজন আসতে শুরু করলো। ভালোভাবে বৌভাত শেষ হলো। পরের দিন সবাই চলে গেছে। এখন শফিক সাহেবরা চলে যাবেন। এ কথা শুনে ইচ্ছে সে কি কান্না। সে কিছুতেই দাদাজান দাদিজানকে যেতে দেবে না, আর দিলেও তাকে নিয়ে যেতে হবে। সবাই অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পারল না। অনুভব ইচ্ছেকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেও পারল না। এবার আনোয়ারা বেগমও কান্না করে ফেলল। হুট করে অনুভবের ফোনে কল আসলো। একটু দূরে গিয়ে রিসিভ করতে ওপাশ থেকে বলল, আমার বোনকে কাঁদাচ্ছিস কেন? ওকে যেতে দে, সঙ্গে তুইও যা, তবু ওকে কাঁদাস না। রঙ্গনের কথা শুনে অনুভব বলল, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোরও কিন্তু বোন আছে, ভুলে যাবি না। হুমকি দিচ্ছিস? মনে করিয়ে দিচ্ছি। যেতে না দিলে কি করবে? কিছু না, শুনলাম আমার শাশুড়ি আমার নাকি হাই প্রেশারে অতিরিক্ত টেনশন নিতে পারেন। তাকে একটুখানি টেনশন দিতাম শুধু। কিসের টেনশন? শুধু বলতাম আপনার মেয়ের জামাই আসতে, বউ নিয়ে যেতে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। ফোন রাখ শালা। তুই আমার শালা? স্বপ্ন দেখ। কি করে স্বপ্ন দেখবো? বমি তো তোর বোন কেড়ে নিয়েছে। অনুভব বিরক্ত হয়ে ফোন কেটে দিল। উপায় না পেয়ে ইচ্ছেকে নিয়ে দাদা শ্বশুরে বাড়ি যেতে রাজি হলো।
কালকে চলে যেতে হবে। আজকে দিনটা আর মেয়েটাকে কাঁদাতে চায় না। রঙ্গন ছাদে উঠে পায়চারি করছে, ভাবছে কি করে ওহিকে তার হাতে তুলে দিবে, কিন্তু না, এত ভেবেও শেষমেশ কোনো উপায় মাথায় আসলো। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। পকেটে হাত দিয়ে দেখলেও সিগারেট শেষ। এত রাতে আর বের হলো না। ওহির নাম্বারে কল দিল। ওহির সাথে আজকে আরিয়া ঘুমিয়েছে। হঠাৎ ফোনের শব্দে বিরক্তি নিয়ে উঠে বসলো ওহি। ঘুমো ঘুমো চোখে আরিয়াকে ডাকতে ডাকতে বলল, আরিয়া আপু, তোর ফোনের সাউন্ড বন্ধ কর। আরিয়া ঘুমের ঘরেই বলল। কিন্তু আমার ফোন তো অফ করে চার্জে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওহির ঘুম শেষ। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো রঙ্গন কল দিয়েছে। চুপি চুপি ফোন নিয়ে বেলকুনিতে চলে গেল। বিয়ে করব। ওহি ভ্যাবাচাকা খেয়ে গেল। সাধারণত কল ধরার পর মানুষ হয় সালাম দেয়, নয়তো হ্যালো বলে, আর এই লোক ফোন ধরতেই বলছে বিয়ে করব। বিয়ে করব। কাকে? তোর ভাইকে। আস্তাগফিরুল্লাহ। থাপ্পড় দিয়ে তোকে বাংলা কথা বুঝিয়ে দিব। আপনি কি ঝগড়া করতে কল দিয়েছে? না, বিয়ে পাকা করতে। তার জন্য আমার ভাইকে পটাতে হবে। তোকে বিয়ে করতে তোর ভাইকে কেন পটাতে যাব? নইলে তো বিয়ে দিবে না। সেসব কথা বাদ দে, এখন বল তোর কেমন ছেলে পছন্দ? ওহি অবাক হলো, তবুও বুঝতে না দিয়ে বলল, ভদ্র, শান্ত, সবার সাথে সুন্দর করে কথা বলবে, কোনো বাজে স্বভাব থাকবে না, ভালো মানুষ হবে, একটা ভালো চাকরি করবে, এইটুকুই। রঙ্গন সব শুনে থতমত গলাই বলল, এগুলোর মধ্যে আমি কয়ে? আপনি তো নেই। তাহলে আমাকে কেন পছন্দ করিস? ওহি উত্তর করতে পারল না। তাই তো, সে কেন রঙ্গনকে পছন্দ করে এর উত্তর তার নিজেরই জানা নেই। রঙ্গন গম্ভীর গলাই বলল, এই জন্যই শালা আর মায়া মানুষ আমার পছন্দ নয়। এরা বলে এক, করে আর এক। আমার ভাই তো ছেলে, তাকে কেন অপছন্দ করে? আমি কি শরীফা যে ওকে পছন্দ করতে যাব? ওহি হতভম্ব হয়ে গেল। সে ঠিক করেছিল রঙ্গনের সাথে কঠিন হয়ে কথা বলার চেষ্টা করবে, কিন্তু না, তার পারল না। তবে কিছু সময় পরে নিজে থেকেই বলল, আমার জন্য আপনি কি কি করতে পারবেন? আমার বাচ্চা কাচ্চার মা বানিয়ে দিতে পারবো। উল্টোপাল্টা কথা বন্ধ করুন, আমি কিন্তু সিরিয়াস কথা বলতে চাই। বল। ওহি লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো, আপনি যদি আমাকে সত্যি সত্যি নিজের লাইফে চান, তবে নিজেকে পরিবর্তন করুন। আর সবার প্রথম এই অখাদ্য সিগারেট ছাড়ুন। নিজের পায়ে দাঁড়ান। বেশি ভালো চাকরির দরকার নেই, ছোটখাটো একটা হলেই চলবে। আমার পরিবারের মন জয় করার চেষ্টা করুন। আর যদি এগুলো করতে না পারেন, তবে আমায় ভুলে যান। এছাড়া ঢাকায় এসেছে তাও 1 সপ্তাহ হয়ে গেছে। এখন তারা অনুভবে ফ্ল্যাটে থাকে। তার আর এমপি মশাইয়ের সম্পর্কটা বেশ স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ইচ্ছের জ্বালানো স্বভাবটা এখনো যায়নি। সুযোগ পেলেই অনুভবকে বিরক্ত করবেই। আজকে তার ব্যতিক্রম হলো না। অনুভব যা করছে ইচ্ছেও কপি করছে। কি হচ্ছে? কি হচ্ছে? রাগ? রাগ? ইচ্ছে? ইচ্ছে? অনুভব এবার বিরক্ত হলো, থমথমে গলাই বলল, কাজ করছে, এখন যাও প্লিজ। পারবো না। কি চাই? ঘুরতে যেতে। এখন সময় নেই, কাল নিয়ে যাব। ইচ্ছে গাল ফুলিয়ে বলল। আমি দাদাজানের কাছে চলে যাব। অনুভব এবার ফাইল টাইল রেখে ইচ্ছের কাছে সে জড়িয়ে ধরে বলল, কালকে নিয়ে যাব ঘুরতে, সত্যি। ইচ্ছে মুচকি হাসলো, বলল, বিয়ের আগে তো পাত্তাই দিতেন না, আর এখন? বিয়ের পর সব পাত্তা একসাথে দেব, তাই জন্য তুলে রেখেছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমায় এত তাড়াহুড়ো করে কেন বিয়ে করলেন? অনুভব চোখ মেরে বলল, আমি ছেড়ে থাকতে তোমার কষ্ট হচ্ছিল, তাই না? ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, বদ্ধ মিথ্যে কেন বলেন? আরে সত্যি তো। মানুষ আগে প্রেম করে, পরে বিয়ে করে, আর আপনি আগেই বিয়ে করলেন কেন? অনুভব মুচকি হেসে ইচ্ছের নাক টেনে বলল, শোনো মেয়ে, আমি তোমাকে হালালভাবে পেয়েছি, বৈধভাবে সধর্মিনী রূপে। যে সম্পর্কে কেউ আঙুল তুলতে পারবে না, সবাই সম্মানের চোখে দেখবে। ইচ্ছের সিরিয়াস কথা শুনলে হাসি পাই এখনো পেল, তাই হাসতে হাসতে বলল, ও মাগো, টুরু লাভ। অনুভব রাগী চোখে তাকাতেই বলল, একটা কবিতা শুনবেন? না। আরে শুনুন। বলো। না থাক, এখন মনে পড়ছে না। আচ্ছা। একটু স্বাদ দেনও না। অনুভব বিরক্ত হয়ে কিছু না বলে তাকিয়ে রইল। ইচ্ছে মুচকি হেসে বলল, রাস্তাঘাটে চলছে ট্রাক, এমপি মশাই করেছে রাগ।
ইচ্ছের ভুলভাল কবিতা শুনে অনুভব হেসে ফেলল। তাদের খুনসুটিময় দিনগুলো ভালোই কাটছে। ভার্সিটি শেষে ইচ্ছেদের আজকে রিক্সায় উঠতে ইচ্ছে করলো না, তাই ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো। ওই চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে, ইচ্ছে বকবক করছে, কিন্তু সেদিকে তার কোনো মনোযোগ নেই। তার মন পড়ে আছে অন্য জায়গায়। আজ 1 সপ্তাহ হলো রঙ্গনের কোনো খোঁজ খবর নেই। সেদিনের কথাগুলো বলার পর রঙ্গন আর কল করেনি। ওইও তার জেদ ধরে রাখতে কল করেনি। হুট করে ইচ্ছে দাঁড়িয়ে পড়ল। ওই হেঁটে চলেছে, তার সাঁতারটা যে পেছনে রয়ে গেল সেদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছেও কিছু না বলে দাঁড়িয়ে রইল। ওই কিছুটা দূরে গিয়ে ইচ্ছের কথা শব্দ না পেয়ে পেছন ঘুরে তাকালো। দেখলো ইচ্ছে কোমরে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ছুটে গিয়ে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? শখে। এটা কেমন শখ? ইচ্ছের শখ। বেশ ভালো কথা, এখন চল। না। কেন? তোর সমস্যা কি? কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তুই আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। কয়েকদিন ধরে দেখছি উদাসীন হয়ে থাকছিস। সত্যি করে বলতো কি হয়েছে তোর? তেমন কিছু না। রঙ্গন ভাই কিছু বলেছে? কথা হয়নি। কেন হয়নি? জানি না। ওই রাগ হচ্ছে আমার, বলবি তুই? ওই নাক থেকে চশমা টেনে সোজা করলো। চোখ ছলছল করছে, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। ইচ্ছে তাকে কিছু সময় দিতেই তাকিয়ে রইল। ওই তাকে সেদিনের কথাগুলো খুলে বলল। ইচ্ছে অবাক হয়ে বলল, আমি ভাবতেই পারছি না তুই এইগুলো বলেছিস। বলা উচিত হয়নি। ইচ্ছে হাত উঁচু করে ওহির মাথায় একটা চাটি মারতে চেয়েও মারল না। বলল, ধুর পাগল, একদম ঠিক বলেছিস। এতদিনে কাজের কাজ করেছিস। সে যদি তোকে সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই তোর কথা মানবে। যদি না মানে? তাহলে বুঝবি কখনো ভালোবাসেইনি। আমি তো বেসেছি। কষ্ট পাবি ভীষণ। ইচ্ছে মুচকি এসে ওহিকে জড়িয়ে ধরল। সান্ত্বনা সুরে বলল, একদম কষ্ট পাবি না। ওই বেটা রঙ্গন যদি ঘাট তেরা হয় তবে আমিও মাথা তেরা একদম তুলে এনে হাত পা বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে ঘর জামাই হিসেবে রেখে দেব। ভুলে যাবি না আমি কিন্তু এমপির বউ। ওহি হাসার চেষ্টা করলো। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, তোমাদের মধ্যে ওহিকে? ইচ্ছার ওহি একে অপরের দিকে তাকালো। একটা বয়স্ক লোক। ওহিকে কেন খুঁজছে বুঝলো না। ইচ্ছে বলল, ওহি কেন খুঁজছেন আঙ্কেল? কথা বলবো। তুমি ওহি? না, ও ওহির দিকে আঙ্গুল দেখিয়ে বলল। ভদ্রলোক ওহির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি ইশতিয়াক পাঠান, রঙ্গনের বাবা। ওই প্রচন্ড অবাক হলো। মন বলল, তবে কি রঙ্গনদার কথা বাড়িতে বলেছে? সে কি কথাগুলো সিরিয়াসলি নিয়েছে? এই মেয়ে, কথা বলতে পারো না? ওই থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না আসলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ইচ্ছে মিটমিট করে হাসলো। ইশতিয়াক পাঠান থমথমে গলায় জবাব নিয়ে বললেন, এত পরে? ওই উত্তর করলো না, মাথা নত করে রইল। ইচ্ছে আবার কিছু বলতে চাইল, কিন্তু তাকে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল ইশতিয়াক পাঠান। অতঃপর বলেন, আমি সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করি। আমি জানি তুমি ভদ্র পরিবারের মেয়ে, তাই ভদ্রভাবেই বলছি। তুমি রঙ্গনকে ভুলে যাও। তার সাথে আর কখনো কোনো যোগাযোগের চেষ্টা করো না, নইলে এর ফল ভালো হবে না। তার সাথে তোমার যায় না। এমন কটু কথাই অপমানে ওহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। ইচ্ছে রেগে গেল। ওই হাত শক্ত করে ধরে বলল, এটা আপনার কথা নাকি রঙ্গন ভাইয়ের কথা? আমার কথা। আপনার কথা আপনার ছেলে পালন করে? ইশতিয়াক পাঠান কিছুটা ভেবাচাকা খেয়ে গেলেন। ইচ্ছের দিকে আর চোখে তাকিয়ে মিথ্যা বললেন, হ্যাঁ, অক্ষরে অক্ষরে পালন করবে। ও, তাহলে আপনি বুঝি তাকে বকাটে হতে বলেছিলেন? ইশতিয়াক পাঠান তার চোপনে তাকিয়ে রইল। বিব্রত বোধ করে বললেন, না। আপনার কথায় ভেজাল আছে। তুমি জানো আমি কে? এই তো বললেন রঙ্গন ভাইয়ের বাপ। এত তাড়াতাড়ি ভুলে যাব? আমার স্মৃতিশক্তি এত খারাপ নয়। ইশতিয়াক পাঠান রাগ কন্ট্রোল করতে পারল না, বলেন, তোমাকে তো আমি দেখে নেব। আরে থামুন তো, আমি অনুভব মির্জার বউ। এমন হুমকিতে আমি ভয়ই পাই না। বলে ওহির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। ওহি শুধু একটু পর পর চশমা সরিয়ে চোখ মুছছে। বাসায় ফিরে ইচ্ছে টেনশনে পড়ে গেল। মনে মনে ঠিক করলো একা কেন টেনশন করবে, ফোন করে রঙ্গনকে জানিয়ে দিল। অতপর আবারও চিন্তা করতে বসলো। রঙ্গন ডাকে বাসার জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ডাকে আসলে সে তার চাচার বাসাতে থাকে, যদিও এই বাসে এখন আর সে ছাড়া
কেউ থাকে না। রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের চুল ধরে টানতে শুরু করলো। কিছু সময় পরে কাউকে কল দিয়ে জোরে চিল্লিয়ে বলল, ইশতিয়াক পাঠান, বড্ড বেশিই করে ফেলেছেন আপনি। আমার জীবনের সুখ আপনার সহ্য হয় না, তাই না? প্রথমে মা, পরে চাচা চাচি, অনুভব, সবাইকে কেড়ে নিয়েও আপনার শান্তি হয়নি। এখন আহিকেও সরাতে চাইছেন। তবে জেনে রাখুন, এবার আর রঙ্গন আপনাকে ছাড়বে না। কথাগুলো বলেই ফোন কেটে দিল। ও পাশের কথা শোনার প্রয়োজন মনে করলো না। মাথা ঠান্ডা করতে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বেশ কিছু সময় বসে রইল। শরীরে ঠান্ডা পানি লাগতেই চেঞ্জ করে বিছানায় এসে টান হয়ে শুয়ে পড়ল। মনে মনে ভাবলো নিশ্চয় মেয়েটা কান্না করছে। সাথে সাথে উঠে বসে তাকে কল দিল। এতদিন পরে রঙ্গনের ফোন পেয়ে ওহি কল কেটে দিল। টানা 10 বার কল কাটার পর রিসিভ করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি সমস্যা? এতবার কল কেন দিচ্ছেন? কাঁদছিস কেন? এমনি। আপনি কিছু বলবেন? কিছু না বললে কথা বলবি না? না, কেন? আপনার বাবা আমায় পছন্দ করেন না। সে তো তোর ভাইও আমায় পছন্দ করে না। আমি কি এভাবে কান্নাকাটি করি? আপনি আর আমি আলাদা। চল এক হয়ে যায়। মানে? ওই কথা সম্পূর্ণ না করতে দিই রঙ্গন বেশ শান্ত গলায় বলল, আমার একটা চাকরি হয়েছে। এই কয়েকদিনের ভিতরে ভালো চাকরি আর পাইনি। বেতন একটু কম, তবে তোর চাওয়া পাওয়া পূরণ করার মতো। 7 দিন একটাও সিগারেট খায়নি। এবার তো বিয়ে করবে, তাই না? তোর ভাইকে বলে রাখিস রঙ্গন পাঠান আসতে তার বউকে নিতে।